পুষ্টি নিয়ে আমাদের হাতে বেশ কিছু জরুরি তথ্য এসেছে, কিছু নোটস আছে, আর্টিকেল, আবার গবেষণার ফলাফলও। আজকের আলোচনায় আমরা এই সব সূত্র ঘেঁটে পুষ্টির একেবারে মূল বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, মানে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলোর কাজ কি রকম ফের। ঠিক। আর অভাব হলে কি বিপদ হতে পারে, বা রোজ ঠিক কতটা দরকার। একদম। আর বিশেষ করে ভারতের ছবিটা, মানে পুষ্টি ঘাটতির ব্যাপারটা, সেটাও তো দেখা দরকার। হ্যাঁ, ওটা বেশ ভাবনার বিষয়। তাহলে চলুন শুরু করা যাক, এই পুষ্টির জগতে একটু গভীরে ঢোকা যাক। আচ্ছা, প্রথমেই আসি প্রধান পুষ্টি উপাদানগুলোর কথায়, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আমাদের হাতের তথ্যসূত্র বলছে কার্বোহাইড্রেট হল শরীরের মূল চালিকা শক্তি, তাই না? মানে জ্বালানি। ঠিক তাই। ভাত, রুটি, ফলমূল এসব থেকেই তো পাই আমরা। কিন্তু এর মধ্যেও তো ভাগ আছে, সিম্পল আর কমপ্লেক্স। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। হ্যাঁ, দেখুন, সিম্পল কার্বস যেমন চিনি বা ধরুন ময়দা, এগুলো খুব তাড়াতাড়ি শক্তি দেয়। কিন্তু 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 রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়, আবার নামিয়েও দেয়, মানে এনার্জি ক্র্যাশ হতে পারে। ও আচ্ছা। অন্যদিকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ধরুন ওটস বা ঢেকিছাটা চাল বা লাল আটা, এগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙে। তার মানে শক্তিটা বেশিক্ষণ থাকে। একদম। শক্তিটা অনেকক্ষণ ধরে পাওয়া যায়, আর ব্লাড সুগারও হঠাৎ করে বাড়ে কমে না। এই জন্যেই কিন্তু সূত্রগুলো এই কমপ্লেক্স কার্বসের উপরেই বেশি জোর দিচ্ছে, মানে স্বাস্থ্যের জন্য। দারুণ পয়েন্ট। এবার প্রোটিনের প্রসঙ্গে আসি। শরীর গঠন আর মেরামতের জন্য তো এটা অপরিহার্য। অবশ্যই। প্রোটিনকে তো শরীরের বিল্ডিং ব্লক বলা হয়। ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, এগুলি তো প্রধান উৎস, তাই না? হ্যাঁ, এগুলো প্রধান উৎস। আর রোজ কতটা দরকার? তথ্যগুলো বলছে প্রতিদিন শরীরের ওজনের প্রতি কেজিতে প্রায় 0.8 থেকে 1 গ্রাম প্রোটিন দরকার হয়। আচ্ছা। আর এই প্রোটিন কিন্তু তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। মোট 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। ও, তার মধ্যে 9টা আমাদের শরীর একদমই তৈরি করতে পারে না। এগুলো খাবার থেকেই নিতে হয়। এগুলোকেই বলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডস বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। বেশ। আচ্ছা, ফ্যাট বা চর্বি নিয়ে একটা ভয় কিন্তু অনেকের মধ্যেই কাজ করে। মনে করে ফ্যাট মানেই খারাপ, কিন্তু তথ্যসূত্রগুলো বলছে অন্য কথা। একেবারেই তাই। এটা একটা খুব বড় ভুল ধারণা, মানে মিথ বলতে পারেন। সব ফ্যাট খারাপ নয়। তাহলে ভালো ফ্যাটও আছে? আছে তো। ভালো ফ্যাট মানে আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন ধরুন বাদাম, অ্যাভোকাডো বা মাছের তেলে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস, এগুলো তো খুবই দরকারি। কিসের জন্য দরকারি? এগুলো হরমোন তৈরি, মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম, এমনকি হার্টের স্বাস্থ্যের জন্য খুব দরকারি। সমস্যাটা হয় মূলত ট্রান্স ফ্যাট নিয়ে, মানে ওই ভাজাভুজি প্রসেসড খাবারে যা থাকে, আর অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট মানে প্রাণীজ চর্বি বেশি খেলে। সূত্রগুলোতে কিন্তু এই ভালো ফ্যাট চিনে নেওয়ার ওপর বেশ জোর দেওয়া হয়েছে। তার মানে ফ্যাট বাদ দেওয়া নয়, বরং সঠিক ফ্যাট বেছে নেওয়াটা জরুরি। আচ্ছা, এবার একটু ছোট কিন্তু জরুরি উপাদানগুলোর দিকে নজর দিই। ভাইটামিন আর মিনারেলস, এদের সংখ্যা তো অনেক। হ্যাঁ, 13টা অত্যাবশ্যকীয় ভিটামিন আর 16টা অত্যাবশ্যকীয় মিনারেলস। সংখ্যায় অনেক মনে হলেও এরা প্রত্যেকেই শরীরের অসংখ্য সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ চালায়। যেমন ধরুন, ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে, তাই না? আবার ভিটামিন ডি আর ক্যালসিয়াম একসঙ্গে কাজ করে হাড় শক্ত রাখে। ঠিক। আবার ধরুন আয়রন, যা রক্তে অক্সিজেন বয়ে নিয়ে যায়। এই কাজগুলো ছাড়া শরীর কিন্তু ঠিকঠাক চলতেই পারবে না। আর এদের অভাব ঘটলে? তথ্যগুলোতে নিশ্চয়ই সে ব্যাপারেও বলা আছে। অবশ্যই বলা আছে। আর অভাবজনিত ফলাফলগুলো বেশ মারাত্মক হতে পারে। তাই নাকি? হ্যাঁ, যেমন আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটা তো খুব কমন, অনেকেই জানেন। জানি। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস হয়, আর বড়দেরও হাড় নরম বা ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ও, আবার ভিটামিন বি12, এটা নার্ভের জন্য খুব জরুরি। এর অভাবে স্নায়ুবিক সমস্যা দেখা দিতে পারে। আয়োডিনের অভাবে গলগণ্ড বা থাইরয়েডের সমস্যা হতে পারে। বাপরে! এমনকি প্রোটিনের অভাব হলে মাসল লস তো হয়ই, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। মানে ছোট ছোট উপাদানের অভাব যে কত বড় সমস্যা তৈরি করতে পারে, সেটাই তথ্যগুলো বেশ স্পষ্টভাবে দেখাচ্ছে। এই যে এত ঘাটতির কথা আসছে,
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দৈনিক ঠিক কতটা প্রয়োজন এগুলোর? রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বা আরডিএ নিয়ে কি বলছে সূত্রগুলো? আরজিএ একটা সাধারণ গাইডলাইন দেয় বটে, যেমন প্রাপ্তবয়স্কদের জন্য দিনে মোটামুটি 50 গ্রাম প্রোটিন দরকার, আচ্ছা। কার্বোহাইড্রেট অন্তত 130 গ্রাম, আর মোট ক্যালোরির 20-35% ফ্যাট থেকে আসা উচিত, এরকম একটা হিসেব আছে। কিন্তু এটা তো সবার জন্য এক নয় নিশ্চয়ই। ঠিক ধরেছেন। মজার ব্যাপার হলো, এই সংখ্যাগুলো কিন্তু বয়স, লিঙ্গ, কে কতটা শারীরিক পরিশ্রম করছেন তার উপর নির্ভর করে বদলে যায়। তাই আরডিএ আসলে একটা গড় হিসেব মাত্র। তাহলে উপায় কি? সংখ্যা মেপে মেপে খাওয়া তো খুব কঠিন। এখানেই সূত্রগুলো একটা খুব গুরুত্বপূর্ণ দিকের ইঙ্গিত দিচ্ছে। দেখুন, আরডিএর সংখ্যা মুখস্থ করার চেয়েও বেশি জরুরি হল খাবারে বৈচিত্র্য আনা। বৈচিত্র্য মানে রোজকার পাতে যদি বিভিন্ন রঙের ফল, সবজি, নানা রকম ডাল, দানাশস্য, মাছ, মাংস বা ডিম ঘুরিয়ে ফিরিয়ে রাখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই বেশিরভাগ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, তার মানে ব্যালেন্স ডায়েট। একদম সুষম আর বৈচিত্র্যপূর্ণ খাবার, এটাই হলো আসল চাবিকাঠি। সংখ্যা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে প্লেটের রং আনাটা জরুরি। এবার একটু ভারতের পরিসংখ্যানের দিকে তাকাই। তথ্যগুলো থেকে যা উঠে আসছে সেটা কিন্তু বেশ উদ্বেগজনক। হ্যাঁ, পরিসংখ্যানগুলো সত্যিই বেশ শকিং, মানে ভাবা যায় না। যেমন ধরুন, প্রায় 54% ভারতীয়। 54%? হ্যাঁ, মানে প্রায় 75 কোটিরও বেশি মানুষ আয়রনের অভাবে অ্যানিমিয়ায় ভুগছেন। সাংঘাতিক। আবার ধরুন ভিটামিন ডি, প্রায় 85% ভারতীয় শরীরে এর অভাব রয়েছে। সংখ্যাটা প্রায় 119 কোটি। এমা, এত? শুধু তাই নয়, নিরামিষাশীদের মধ্যে ভিটামিন বি12-এর অভাব 40 থেকে 80% ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও আয়োডিন, ফোলেট, জিঙ্ক, ক্যালসিয়াম, এমনকি প্রোটিনের অভাবও কিন্তু ব্যাপক। ভাবা কঠিন যে এত বিপুল সংখ্যক মানুষ পুষ্টির ঘাটতিতে ভুগছেন। এর কারণ কি হতে পারে? কারণ অনেকগুলো। খাদ্যাভ্যাস, সচেতনতার অভাব, আবার পুষ্টিকর খাবারের সহজলভ্যতা বা কেনার ক্ষমতাও একটা বড় ব্যাপার। এই পরিসংখ্যানগুলো আসলে বুঝিয়ে দেয় যে এটা শুধু কিছু মানুষের ব্যক্তিগত স্বাস্থ্যের সমস্যা নয়, এটা একটা বিরাট জনস্বাস্থ্য সমস্যা। ঠিক। এর প্রভাব তো দেশের অর্থনীতি, উন্নয়নের ওপরেও পড়ে নিশ্চয়ই। অবশ্যই পড়ে। কর্মক্ষমতা কমে যায়, অসুস্থতার হার বাড়ে। তাই পুষ্টি নিয়ে সচেতনতা বাড়ানো আর সকলের কাছে সুষম খাবার পৌঁছে দেওয়াটা যে কতখানি জরুরি, এই ডেটাগুলো সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে আজকের এই আলোচনা থেকে যা পরিষ্কার হল, শরীরের জন্য প্রতিটি পুষ্টি উপাদানই অপরিহার্য। এদের একটা সামান্য অভাবও কিন্তু রোগ ডেকে আনতে পারে। হ্যাঁ, আর শুধু রোগ নয়, দেশের সামগ্রিক স্বাস্থ্যের উপরেও এর গভীর প্রভাব পড়ে। আর ভারতের ক্ষেত্রে এই ঘাটতির ছবিটা বেশ গম্ভীর, মানে বেশ সিরিয়াস। সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবনার জন্য। বলুন। আমরা তো জানলাম কোন খাবারে কি গুণ, কোনটা কতটা দরকার, কিন্তু শুধু এই জ্ঞানটা কি যথেষ্ট? মনে হয় না। আসল চ্যালেঞ্জটা হয়তো অন্য জায়গায়। এই যে পুষ্টিকর খাবারগুলো, এগুলো যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে সহজলভ্য হয়, মানে অ্যাফোর্ডেবল আর অ্যাক্সেসিবল হয়। ঠিক। আর মানুষ যাতে তাদের রোজকার খাদ্যতালিকায় বৈচিত্র্য আনতে উৎসাহিত হয়, সেই পথটা খুঁজে বের করা, এটাই হয়তো আসল কাজ। নিজেদের খাদ্যাভ্যাস আর বৃহত্তর জনস্বাস্থ্যের প্রেক্ষিতে এই প্রশ্নটা সত্যি আমাদের আরও গভীর চিন্তার খোরাক যোগায়।